बांग्ला अमित जी नमस्ते। पीएमएलए प्रिवेंशन ऑफ मनी लॉन्ड्रिंग एक्ट, हम जानते हैं हमारा देश का काफी कड़ा एक आइन है, जिस आइन के दौरान अरविंद केजरीवाल जी तिहाड़ जेल चला गया, हेमंत सोरेन जेल चला गया। लेकिन यहाँ वेस्ट बंगाल में ईडी कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है, एक कंपनी है लीप्स एंड बाउंस जिसका 150 करोड़ रुपया सीज्ड हुआ है, लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ। उसका नाम है अभिषेक बैनर्जी, एनसीएमपी, आप जानती है। इसीलिए सेटिंग्स वगैरह ये जो लोग प्रश्न कर रहे हैं, इसीलिए सेटिंग्स वगैरह ये हवा उठ रहे हैं, नैरेटिव्स उठ रहे हैं। बीजेपी का जो लोअर लेवल का नेता भी है वो भी पूछ रहे हैं कि क्यों अभिषेक बैनर्जी अरेस्ट नहीं हुआ, उसका कंपनी का 150 करोड़ रुपया सीज्ड हुआ फिर भी अरेस्ट नहीं हुआ। बीजेपी के लोअर लेवल के नेता का मुझ पर छोड़ दीजिए, बाकी भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। দর্শক শুনলেন যে প্রশ্ন রাখা হয়েছিল, এটা বাংলার মানুষের মনের প্রশ্ন একেবারে ঠিক। কারণ সত্যিই তো একজন মানুষের সম্পত্তি সিজ করা হচ্ছে, কোটি কোটি শোনা যাচ্ছে, কোর্টেও নাকি বলা হচ্ছে, আর তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এমনিতে যেটা আমরা দেখে থাকি, আগে গ্রেপ্তার তারপর সব প্রপার্টি সিজ করা বা ইত্যাদি, এখানে উল্টো হচ্ছে। প্রপার্টি সিজ করা হচ্ছে, বাজেয়াপ্ত করা হচ্ছে, কিন্তু মালিককে গ্রেপ্তার করা হচ্ছে না। তো তাহলে এজেন্সি কী বা করছে? তারা কোর্টে বলছে এই করছি সেই করছি, সম্পত্তি বাজেয়াপ্ত করছে মানে নিশ্চয়ই কোনো ডিসপিউট আছে। তাহলে যার সম্পত্তি তার বিরুদ্ধে অ্যাকশনটা কোথায়? তো খুব জেনুইন একটা প্রশ্ন যেটা গতকাল রাখা হয়েছিল কেন্দ্রীয় হোম মিনিস্টারের সামনে, কিন্তু হোম মিনিস্টারও যেভাবে উত্তরটা দিলেন এটাও কিন্তু একজন হোম মিনিস্টার সুলভ। সেটা কি লক্ষ্য করলেন? কেউ কেউ বলছেন অমিতজির কাছে উত্তর নেই, উনি কি দেবেন, সেই জন্য এড়িয়ে গেছেন। না, বিষয়টা উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই ব্যাপারে কি বলা উচিত সেটা উনি ভালোই জানেন, ভালো করেই জানেন। সেই জন্যে উনি এটাকে এইভাবে বলে বেরিয়ে গেছেন। আচ্ছা দর্শক বলুন তো, এছাড়া উনি কি বলতে পারতেন? আমি দেখছি অনেকে অমিত শাহের ব্যাপারে প্রশ্ন তুলছিলাম, সেই জন্য আজকে বলতে এলাম, গতকালকের ব্যাপার আজকে বলতে এলাম যে প্রশ্ন জেনুইন, প্রশ্ন মানুষের অনেকের মধ্যে ঢুকে রয়েছে, কিন্তু এর উত্তর কি স্বরাষ্ট্রমন্ত্রী খোলাসা করে দিতে পারেন? আর যদি দিতেন তাহলে কি হতো বলুন তো? এখানে ত্রিং 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 করে লাফাতো এই বাহিনীটা, যে দেখুন যেটা আমরা বলছিলাম সেটাই, বুঝলেন তো? মানে হোম মিনিস্টার তিনি বলছেন, যদি ধরুন এরকম, যেটা অনেকে হয়তো শুনতে চেয়েছিলেন যে কে বলছে নিশ্চয়ই একদিন গ্রেপ্তার হবে, এত দুর্নীতি, গ্রেপ্তার হওয়া উচিত, বা যদি এরকম বলতেন কেন গ্রেপ্তার হচ্ছে না, ঠিক আছে আমি দেখছি, অমক তমক, তাহলে কি হতো বলুন তো? তারপর যদি এজেন্সি অ্যাকশন নিত, তার মানে এটা এস্টাবলিশ হয়ে যেত যে মানে অমিত শাহের নির্দেশেই সব কিছু হচ্ছে। অথচ এইসব এজেন্সিগুলোকে বলা হয় একটা নিরপেক্ষ সংস্থা, এর উপরে কোনো প্রভাব রাখা হয় না, এটা দাবি করা হয়। তো যদি অমিত শাহ এই প্রশ্নের মানে একেবারে মানে যেরকম উত্তর আপনারা অনেকে আশা করছেন, যদি সেই টাইপের কিছু বলতেন, দেখতেন গতকাল থেকে এটাকে নিয়ে কি নাই কি হতো, এবং ভোট বাজারে এটা নিয়ে বিরাটভাবে প্রচার হতো। এমনিতেই করা হচ্ছে, এমনিতেই বলা হয়, এজেন্সির ব্যাপার স্যাপার সব শাহের নির্দেশে। শুনেছেন কালকে তো মুখ্যমন্ত্রী কত কি বলেওছেন, হ্যাঁ বড় বড় চোখ, দুঃশাসন, কী সব বলেছেন না? এমনিতেই বলে থাকেন, ডিরেক্টলি কিছু না বললেও এমনিতেই বলা হয়ে থাকে বিজেপির নির্দেশ, শাহের নির্দেশ, অমক তমক বলা হয়ে থাকে। তো যদি একবার উনি ওই রকম কিছু আনসার দিয়ে দিতেন যে হ্যাঁ অবশ্যই গ্রেপ্তার হওয়া উচিত, কেন হচ্ছে না, বা হবে অমক তমক, এই টিএমসিকে রাখা যেত। এই টিএমসি কি বলতে শুরু করতে বলুন তো দর্শক? তো উনি একজন হোম মিনিস্টার হয়ে কি উত্তর দেবেন? যখন হোম মিনিস্টারের অবস্থান এটাই হওয়া উচিত যে এজেন্সির মতো করে কাজ করবে, সেখানে কেউ প্রভাব খাটাবে না, এটা হোম মিনিস্টারের মানে নিরপেক্ষ তদন্ত করার ক্ষেত্রে যখন এটা হওয়া উচিত, তো উনি তো ওটাই বলেছেন। উনি তো ওটাই জাস্ট বলে বেরিয়ে গেছেন যে মানে বিজেপি বা অমক তমক ব্যাপার না, মানে কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে মানে না কাউকে বাঁচাবে না কাউকে ভয় করবে, এটা বললেন। তো ওনার একজন হোম মিনিস্টার হিসেবে নিরপেক্ষ
থাকার যে অবস্থান, সেখান থেকে যেটা বলার সেটাই বলেছেন। এরপর যদি এজেন্সি কাজও করে কখনো, তখন অ্যাটলিস্ট টিএমসি বলতে পারবে না ওই তো শাহ বলে গেছিলেন তারপরে তো অ্যাকশনটা হয়ে গেল। কে জানে, এজেন্সি হয়তো পরে অ্যাকশন নিলেও নিতে পারে। তো এখন যদি উনি ওই টাইপের কিছু রিয়াকশন দিয়ে দিতেন, আর যদি পরে সত্যি অ্যাকশন হতো, তো এটা তো একটা বিরাট ইস্যু পেয়ে যেত। এবং যে কারণে অ্যারেস্ট বা গ্রেপ্তার করা হবে, যদি কখনো করা হয়ে থাকে, সেটাকে লঘু করে দিত এই শাসক ভোট বাজারে, যেহেতু বিজেপির নির্দেশ, তো শাহের নির্দেশ, তো পলিটিক্যাল ব্যাপার, দেখছেন না কলকাতায় এসে বলে গেছিলেন, সেই মতো তো কাজ হয়েছে। মানে এরপর এজেন্সি কোনো অ্যাকশন নিলে দেখতেন এই গতকালকের ওনার ওই বক্তব্যটা একটা হাতিয়ার হয়ে যেত শাসকের কাছে। তো উনি এটা বলবেন, উনি এটা বলতে পারেন, যদি মনে মনেও থাকে বিষয়টা, উনি প্রকাশ্যে কখনো বলতে পারেন কথাটা। আমি ধরছি তর্কের খাতিরে মনে মনে পলিটিক্যাল লোক, তো মনে মনে কিছু একটা থাকতে পারে, তো সেটা কখনো প্রকাশ্যে বলবেন, সেটা তো ডকুমেন্টেড হয়ে যাবে, কেন সেটা প্রকাশ্যে উনি বলবেন? তো সেই জন্য উনি ওনার মানে যে পজিশন, সেখান থেকে যেটা বলার, মানে এজেন্সির ব্যাপারে যারা আমি কিছু জানিই না, মানে এই টাইপের মনোভাব দেখিয়ে দিলেন যে এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, তারা তাদের মতো করে কাজ করে, ওদের ওরা আমরা কিছু জানি না কাকে কি করবে, তবে আশা করি কাউকে বাঁচাবে না, কাউকে ভয় পাবে না, যেটা মানে নিরপেক্ষভাবে বলার দরকার ওই অবস্থান থেকে, সেটাই তো বলেছেন। হোম মিনিস্টার কি বলবেন? দেখুন, মানুষের প্রশ্ন এসেছে, মানুষের প্রশ্ন একজন কেউ করেছেন, এটা মানুষের মনের প্রশ্ন, আপনারা আমাদের অনেকেরই মনের প্রশ্ন, সেটা প্রশ্নের দিকে ঠিক আছে, ওটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু এর উত্তর একজন হোম মিনিস্টার হিসেবে কি দেবেন? উনি হয়তো এরকম প্রশ্ন চানইনি, এটা হতে পারে যে এই প্রশ্ন আমি কি উত্তর দেবো, এ তো এজেন্সির ব্যাপার, সেখানে আমি একজন হোম মিনিস্টার কী বলবো? সুতরাং মানে প্রশ্নটাই ওনার কাছে মনে হয়েছে অবান্তর, এই প্রশ্ন আমার কাছে রাখা। একজন হোম মিনিস্টার আমি কী বলতে পারি? হোম মিনিস্টার বলবে যে মানে উনি কি এখানকার পুলিশ মন্ত্রীর মতো নাকি, যে কিছু হওয়ার আগেই রিপোর্ট বলে দেন? দেখেন না এখানকার পুলিশ মন্ত্রী, কিছু ঘটনা ঘটলো, মানে তদন্ত তখনও শুরুই হয়নি, উনি রিপোর্ট বলে দেন। উনি তো হোম মিনিস্টার, তো মানে কেন্দ্রীয় হোম মিনিস্টার তো এরকম না, এইরকম তো উল্টোপাল্টা কথা বলেন না, বা নিজের জায়গাটা ওইভাবে নষ্ট করেন না। অ্যাটলিস্ট পলিটিক্স করলেও কিছু বিষয়ে পবিত্রতা বজায় রাখা, এটা তো রাখার চেষ্টা করেন। তো উনি তো সেটাই করেছেন, যেহেতু মানুষের প্রশ্ন এসে গেছে, তো উনি জাস্ট একটু টুকটাক বলে বেরিয়ে গেছেন, তাও তো বললেন কর্মীদের ব্যাপার আমাকে ছেড়ে দিন। মানে উনি যে এতে বিরক্ত খানিকটা, সেটাও মানে পরিষ্কার হয়েছে, বিরক্ত। মানে উনি ওনার যা বুঝলাম যে আমি এই নিয়মের কী বলবো, এজেন্সি কাজ করে, আমাকে এইসব নিয়ে কেন প্রশ্ন করা হচ্ছে, এই ব্যাপারে আমাদের কোনো নেই, এজেন্সি, তবে এজেন্সি তার মতো করে কাজ করবে। বুঝতে পারছেন? এটা অনেকে আমি দেখছি কেউ কেউ বলছেন যে উত্তর নেই, বলার কোনো জায়গা নেই, উত্তর ঠিক করে দিতে পারলেন না, বা তার মানে এই তো সেটিংটা পরিষ্কার হয়ে গেল, মানে উনি তো কিছুই বললেন না, বেশি গরম গরম কিছু একটা উত্তর দিলেন না, তার মধ্যে এখানে সেটিংটা এস্টাবলিশ হয়ে গেল। এটা না, কি সেটিং এস্টাবলিশ হয়ে গেল? সেটিং ফিটিং, সেটা এস্টাবলিশের ব্যাপারটা, সেটা আপনারা অন্য সেন্সে বলতে পারেন, কিন্তু এই উত্তর দেখে কখনো সিদ্ধান্তে আসবেন না। এই উত্তরটা দেখে আপনারা যে আন্দাজ করেন অন্যান্য ব্যবসা বাণিজ্য, সেটা বলতে পারেন, কিন্তু এই যেটা বলেছেন সেখান থেকে একটা কনক্লুশন টেনে দিচ্ছেন যে তার মানে এটাই তো সেটিংটা এস্টাবলিশ হয়ে গেল, এটা হতে পারে না। একজন হোম মিনিস্টার এর বাইরে কিছু বলতেই পারেন না। একজন হোম মিনিস্টার যদি তিনি চান যে আমাদের এজেন্সির নিরপেক্ষতা বজায় থাক, এর বেশি একজন হোম মিনিস্টার কিছুই বলতে পারেন না। ফলে এখানে কোনো উত্তর নেই, তার মানে সেটিং এস্টাবলিশ হয়ে গেল, কিছুই গরম কথা বললেন না, এগুলো যারা ভাবছেন অতি বেশি আবেগের জায়গা থেকে ভাবছেন, আর উনি ওনার পজিশন থেকে ভাবছেন। উনি যেহেতু হোম মিনিস্টার আছেন, দেখুন পলিটিক্যাল মঞ্চে দুর্নীতি নিয়ে হয়তো অনেক সময় সরব হচ্ছেন, দলের অন্য নেতারাও হয়তো অনেক প্রশ্ন তুলছেন, হোম মিনিস্টার মানে হোম মিনিস্টার না, অন্য মানে নেতা যারা, তারাও গ্রেপ্তার নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, কিন্তু একজন হোম মিনিস্টার তিনি কখনো এইভাবে বলতে পারেন না। বললেই এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, আর শাসক আরও জোরালোভাবে এস্টাবলিশ করে দেবে যে সবটাই হচ্ছে শাহের নির্দেশে, আমাদের কোনো দোষ নেই, মানে ওদের যেসব দোষ আছে সেগুলোকে এড়িয়ে যাবে। ফলে একটু ওয়েট করুন, দেখুন না, ভোটটা এখনও বাকি আছে, এজেন্সির মতো করে চলছে, বড় প্লেয়ার তো হয়তো খেলানোর চেষ্টা করছে, যখন সম্পত্তি বাজেয়াপ্ত করছে নিশ্চয়ই একদিন তো ব্যবস্থা তো হবেই, ডকুমেন্টেড তো হয়ে রয়েছে। আর এটাও বুঝছেন যে ওনারাও তো কম প্রভাব খাটাচ্ছেন না, প্রভাব খাটান, খাটিয়ে যান, তারপর একটু প্রভাবটা কমে যাক, মানে ক্ষমতাটা চলে যাক, ক্ষমতাচ্যুত হয়ে যাক, তারপর দেখবেন মানে কি হয়। একদিন তখন যা পজিশন, যা সব শুনছি, আইনি একদিন করা হবেই। এখন প্রভাব বলছি না, প্রভাব আছে, অনেক বেশি প্রভাবশালী, প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে, আর যারা দেখছেন তারা হয়তো খানিকটা লুজ দিচ্ছেন, ডোর ছেড়ে রাখছেন।
একেবারে হাত তুলে নিয়েছেন তারা সেটাও বলবো না, মাঝে মধ্যেই শুনি সব ব্যবস্থা হচ্ছে, হিয়ারিং টিয়ারিং চলছে, তার মানে ডকুমেন্টেড। আর কোর্টের কাছে যেগুলো সব জমা পড়ে গেছে ওগুলো তার পাল্টে যাবে না। কোর্টের কাছে অনেক কিছু জমা পড়েছে, তো ওগুলো তার পাল্টে যাবে না, একটু ওয়েট করুন। ফলে হোম মিনিস্টারের এই মন্তব্য শুনে যারা সিদ্ধান্তে চলে আসছেন যে কোনো উত্তর নেই, তার মানে সেটিং এস্টাবলিশ, এটা ভুল। হোম মিনিস্টার এর বাইরে কিছু বলতে পারেন না, কিছুই বলতে পারেন, বললেই প্রবলেম হতো। আমি একটা খবর দেখছিলাম, এই সেটিং নিয়ে আর একটা প্রশ্ন এসেছিল যে সেটিং ফিডিং, তো সেখানেও উত্তর দিয়েছে, আমি গতকালকে সেই খবরটা করেছি, যারা দেখেননি দেখে নেবেন। উনি বলেছেন সেটিং ফিডিংয়ের কী আছে, তাহলে কি মোদিজি এতবার আসতেন নাকি? তো আমি যেটা খবর পেলাম দর্শক, এই যে ভিতরের কালকে একটা বৈঠকের ব্যাপার হয়েছে, সেখানেও নাকি এই সেটিং তত্ত্বের বিষয়ে শাহ খুব ক্ষোভ প্রকাশ করেছে। যেটা কী প্রশ্ন এসব আসছে আমার কাছে, এসব কী প্রশ্ন আসছে? সেটিং তাহলে মোদিজি এতবার আসতেন কেন, বা আমাদের লোকেরা এত এসছেন কেন, আমরা এত লোককে পাঠিয়েছি কেন, আমরা এত লোককে পাঠিয়েছি কেন, তাহলে সব নিয়ে চলে যায়। তাহলে আপনারা, মানে যারা নেতা ছিল তাদের উদ্দেশ্যে বলেছেন, তাহলে আপনারা ওই সেটিং ফিটিং ওই মানসিকতা নিয়ে বসে থাকুন, কাজ করতে হবে না, তাহলে আমরা চলে যাই সব লোকগুলোকে গুটিয়ে নিয়ে। ক্ষুব্ধ, মানে এই যে সেটিং ফিটিংয়ের মানে বিষয়টা মানুষের মধ্যে যে এসে যাচ্ছে, সেটার দায়টাও যেন অনেকটাই উনি যেটা দায়ী করতে চাইছেন এখানকার যারা নেতৃত্ব আছেন তাদেরকে, যে তারপরে আপনারা ঠিক করে প্রচার করছেন না, কাজ করছেন না, শুধু কেন্দ্রের দিকে তাকিয়ে বসে রয়েছেন, বা কেন্দ্রের ওই ব্যাপার স্যাপারে বেশি, মানে আপনারাই মানুষের মনে একটা ধারণা তৈরি করে দিচ্ছেন, সেখান থেকে প্রশ্ন আসছে। আর এই সব প্রশ্ন আমার কাছে আসবে কেন, এই ধরনের প্রশ্ন? মানে উনি নাকি খুব ক্ষুব্ধ হয়েছেন গতকালকে, ওনাকে এই সেটিংয়ের ব্যাপারে প্রশ্ন করাতে উনি খুব ক্ষুব্ধ হয়েছেন। এইসব প্রশ্ন আমাকে উত্তর দিতে হবে, তাহলে আপনারা এখানে কি করছেন? নাকি ক্ষুব্ধ হয়েছেন গতকাল। তারপরে বলেছে বুথ ঠিক করুন তো, বুথের ঠিক করুন তো, বুথগুলোকে মজবুত করুন তো, আসল জায়গায় কাজ করছেন না, শুধু এই অমক তমক বলেছেন। যে বিষয়টা যে আইনের মতো চলছে, যে সেটা যা আবার হবে, সেটা নিয়ে আমরা কি করবো, আপনাদের যে কাজটা সেটা করুন, খুব নাকি করকেছেন। তবে এটা বলতে পারি, ওই যত মিটিং যত সব ওই ওপরে কলকাতায় মানে যত জল গঙ্গা দিয়ে বয়ে যাচ্ছে, খাল বিলে কিছুই নেই, খাঁকা করছে। মানে কলকাতায় মিটিং হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আমি যেটা লক্ষ্য করছি, আমি তো গ্রামগঞ্জ এলাকাতেই থাকি, গ্রামাঞ্চলে বিজেপির লোকজনদের মধ্যে কোনো উৎসাহই নেই। এই যে ভোট আর 2 মাস বাকি রয়েছে, আমার খুব মনে আছে, আপনাদের হয়তো মনে থাকবে, 21-এর ভোটের আগে নভেম্বর থেকে একটা অন্যরকম ওয়েব তৈরি হয়েছিল। নভেম্বর থেকে একটা অন্যরকম উৎসাহ ছিল গ্রামগঞ্জে, বিজেপি একটা আলাদা উৎসাহ ছিল। ভোট মানে চলে এসছে, এসআইআরের মতো একটা এত বড় পর্ব চলছে, সামনে ভোট, আজকে তো 31 তারিখ হয়ে গেল, আর কদিন, 1.5 মাস পর ভোট ঘোষণা হয়ে যাবে। কিন্তু আমি বিজেপির নিচুতলাতে কোনো উৎসাহ দেখতে পাচ্ছি না। আমি সেটাই ভাবছি যে মানুষ তো তৈরি ভোট দেওয়ার জন্য, মানুষ হয়তো মনস্থির করে ফেলেছেন, কিন্তু ভোটটা করাবেন কারা? যারা করাবেন তারা থাকবেন তো, নাহলে শাসক যেভাবে করায়, যেমন এসআইআর করাচ্ছে সেইভাবে ভোটটা করিয়ে দেবে। ফলে আমরা যে ভোট দেব তার ঠিক মানে প্রতিফলন বা কাউন্টিংয়ে সেটা করিয়ে আনতে পারবে তো, রেজাল্ট আনতে পারবে তো বিজেপি? কারণ বিজেপির বুথের শক্তি কোথায়? এসআইআর পর্ব চললো, বিজেপির বিএলএদেরকে দেখাই যায়নি, সব টিএমসির বিএলএ দেখাই যায়নি। এদিকে বলছে আমাদের 60,000 সব থেকে বেশি বিএলএ নিযুক্ত করা হয়েছে, কিন্তু ফিল্ডে কোথায়? তো এটা মানুষও প্রশ্ন তুলছেন যে আমরা যা দেখছি কোনো উৎসাহ নেই। এখানকার বিজেপির বুথের লোকেদের যে আনাগোনা থাকবে, তারা একটু বলবে, কোনো উৎসাহই নেই। তো কি করছে বিজেপি সাংগঠনিকভাবে? কি করছে বিজেপি? ওই মোদি ওখানে এসে সভা করবেন, অমিত শাহ এসে সভা করবেন, শুভেন্দু অধিকারী কয়েকটা সভা করবেন, ঘুরবেন, সেখানে লোকজন আসবেন, তারপর সব চপ মুড়ি খেয়ে বাড়ি চলে যাবেন, হয়ে গেল, ভোট হয়ে যাবে। সেই ভোটের বুথ মানে শক্তি যে ব্যাপারটা, সেটা কোথায় আছে এখানে বাংলার ক্ষেত্রে বিশেষ করে? অন্য জায়গায় দেখুন, অন্য জায়গায় মানুষ ভোট দিলে সে তার রেজাল্ট এসে যায়, এখানে তো এরকম হয় না। এখানে তো বুথ যার ভোট তার সেদিকে চলে যায়। তো ফলে যতই কমিশন আঁটাসাঁটো করছে, অমক তমক করে যতই বলা হোক না কেন, এখানে ভোট অন্য কায়দাতে হয়। তো সেটা কোথায়? সেই উৎসাহ তো কিছু চোখে পড়ছে না। অনেকে আমি দেখছি বলছেন যে কোনো গ্রামগঞ্জে এত ভোট সামনে চলে এসছে, কত লোকে মানে নেতারা সব আসছেন বাইরে থেকে, কিন্তু বুথে কোনো উৎসাহ নেই, কোনো বিজেপির লোকজন তো দেখাই নেই। দেখুন, দেখা না হওয়ার আর একটা কারণ আছে, নিশ্চয়ই আপনারা বুঝছেন। 21-এর ভোটের পরে যে সন্ত্রাস কায়েম করেছিল শাসক, সেই ভয়, সেই দাগ কিন্তু এখনও মানুষের মধ্য থেকে যায়নি, বিজেপির লোকেদের মধ্যে থেকে, পরিবারগুলোর থেকে। তারা ওনাকে ঠিক করেছেন, বাবা দরকার নেই, যদি না আবার ক্ষমতায় আসি, মানে যদি এবার ওরা ক্ষমতায় আসি, তখন আবার তো শিকার হবো, দরকার নেই, যা শিকার হয়েছি আর না। ফলে এই ভয়টা কিন্তু আছে।
কিন্তু সেই ভয়টা কি কাটিয়ে উঠতে পেরেছে, মানে কাটাতে পেরেছে বিজেপির উপরের নেতৃত্ব, যে না আর ভয়ের কোনো কারণে আমরা আছি? আমি দেখছি সেটা কিন্তু কাজ করছে। যে পরে হয়তো কিছু এনকোয়ারি হয়েছে, সেটা বা কটারি বা এনকোয়ারি হয়েছে, এনকোয়ারি বা কী ব্যবস্থা হয়েছে? ফলে আগে তো জীবন, তো কার ভরসায় আমরা দলটা করব? সেই ভয়েও কিন্তু অনেকে বের হচ্ছেন না। মনে মনে তারা ক্ষুব্ধ তৃণমূলের প্রতি, তারা হয়তো ভোটটা দেবেন তৃণমূলের বিরুদ্ধে, বা চেষ্টা করবেন ওই আড়ালে থেকে ভোটটা তৃণমূলের বিরুদ্ধে দেওয়ার, কিন্তু প্রকাশ্যে নেমে লড়ার যে ব্যাপারটা, সেটা দেখছি অনেকের মধ্যে আসছে না। এখনও সেই 21-এর ভয় কাজ করছে, এমন একটা সন্ত্রাস কায়েম করেছিল। তো এইগুলো ব্যাপার আছে, তো হচ্ছে না, সাংগঠনিক শক্তি সে অর্থে হচ্ছে না। আজও কমিটি গঠিত হয়নি, মানে গঠন ওই ঘোষণা শুনিনি। ফলে সব একটা মানে সব হচ্ছে, দিল্লি নাকি বিরাট দায়িত্ব নিচ্ছে, একেবারে গ্রিপে নিয়ে নিচ্ছে, সব আছে। তো গ্রিপে নিয়ে, মাথাটা গ্রিপে নিয়ে, কলকাতাটা গ্রিপে নিয়ে বসে থাকলে তো হবে না, বুথ গ্রিপে নিতে হবে, বুথ, প্রত্যেকটা বুথ। সেটা না হলে রেজাল্ট কী করে হবে? তো যাই হোক, এখানে কার দোষ সেটা আমরা এই মুহূর্তে বিচারে আসছি না, রাজ্য নেতৃত্বের দোষ না কেন্দ্রীয় নেতৃত্বের দোষ, আমরা টোটাল দোষ দেখছি। হয়তো রাজ্যকে দোষ দেওয়া হচ্ছে, আবার রাজ্য বলবে যে কেন্দ্রও ঠিক মতো করে ঠিক সময়ে ঠিক লোককে দায়িত্ব দিচ্ছে না, তো কী করে কী হবে, এখন বলার জায়গা আসতে পারে। সব মিলিয়ে একটা ডামাডোল পরিস্থিতি আমরা দেখছি, এবং এই এসআইআর পর্বে সেটা কিন্তু আরও পরিষ্কার হয়ে গেছে, বিজেপির অন্দরে ডামাডোল একটা মানে অবস্থা। তো যাই হোক, সময় একেবারে চলে গেছে এটা বলবো না, সময় এখনও আছে। দ্রুত গতিতে, কারেন্টের গতিতে যদি কাজ করা হয়, প্রত্যেকটা বুথ এজেন্ট এখন নিচে নামতে হবে, নিচে বুথ লেভেলের নিচে নামতে হবে, উপরে না, নিচে বুথে, যে বুথে ভোটটা হবে সেই বুথে কি শক্তি, সেই বুথেকে তাদেরকে নিয়ে বৈঠক করা হোক। তাহলে দেখছেন না টিএমসি কি করছে, ভার্চুয়াল বৈঠক, এই বৈঠক সেই বৈঠক, সব ওরা কিন্তু ভিতরে ঢুকে গেছে। টিএমসি এখন শিরাই কাজ করছে, শিরাই, আর বিজেপি কাজ করছে কাণ্ডে মানে কাণ্ড, গাছের কাণ্ড হয় না, গুড়ি শাখা প্রশাখা, ওরা বিজেপি ওই গুড়ি কাণ্ডে কাজ করছে, আর টিএমসি কাজ করছে শিরাই পাতায়। আমাদের মানে বিজেপিকেও তো পাতায় পৌঁছাতে হবে, তো পাতায় পৌঁছাতে হবে, বুথ লেভেলে পৌঁছাতে হবে। সেটা না করলে কাণ্ডে জল, মানে কাণ্ডে শুধু ঘুরে বেড়ালাম, ওতে করে কিন্তু সহজে বিষয়টা হবে না। মানে এই রাজ্যে অন্তত হবে না, অন্য রাজ্যের নিরিখে ভাবতে পারে যে আমরা অনেক প্রচার করবো, অনেক ভালো কথা বলবো, দুর্নীতি নিয়ে ইস্যু করবো, অনুপ্রবেশ নিয়ে ইস্যু করবো, তাহলে রেজাল্ট চলে আসবে। এটা কিন্তু এই বাংলার ক্ষেত্রে হবে না। গোটা দেশের অন্যান্য রাজ্যের থেকে এই বাংলার পলিটিক্যাল পরিস্থিতি অন্য টাইপের, এটা আমরা সবাই জানি। আশা করি ওনাদেরও বোঝা উচিত, নাহলে তো 21-এই পরিবর্তন চলে আসতো, 21-এই মানে পরিবর্তন চলে আসতো। এত দুর্নীতি, এত কিছু, এত সামনে এসছে, এই টিএমসি কথা বলতে পারতো। এখনও দেখুন সেই টিএমসি মানে করছে, ড্যাং করছে, তারাই চিৎকার করছে, চেঁচামেচি করছে, লাগাতার প্রোগ্রাম করে চলেছে। এদের কথা বলার কোনো জায়গা থাকতো? এদের কথা বলার মুখ থাকতো? তারা এখনও বলছে, এরা এখনও ভোট চাইছে মানুষের কাছে, এরা এখনও লোক জড়ো করছে মানে কি সবাই যে স্বতঃস্ফূর্তভাবে আসছে সেটাই বলবো না, সব ওই জোর করে প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে আসছে, কিন্তু আনছে তো। তো সেখানে এত বিরোধী হাওয়া রয়েছে এই রাজ্যে, কিন্তু বিরোধী দল হিসেবে বিজেপি সেটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারবে না কেন? আইনি প্রশ্ন এটা মানুষের মধ্যে আছে, এটাও একটা ব্যাপার। আসলে নেতারাও এমন আশ্বাস দিয়ে ফেলেছিলেন, এতবার তারা বলেছিলেন যে আজকে জেল, কালকে জেল, পরশু জেল, মানুষের মনে প্রত্যাশা তৈরি হয়ে গেছিল যে যা দুর্নীতি হয়েছে জেল হবে, মানুষের মনে একটা বিরাট প্রত্যাশা তৈরি হয়ে গেছে। যখন হচ্ছে না, মানুষের মনে প্রশ্ন যে তাহলে কি সেটিং কেন হচ্ছে না? ওই বেশি প্রত্যাশা দেওয়াটাও খারাপ, না হলে যখন হতো তখন দেখা যেত। তো এই নিয়ে একটা মানে এইরকম প্রশ্ন সামনে চলে এসছে, কিন্তু সাহারা বলছেন কোথায়, আমরা তেরকম কিছু ভাবিনি, এজেন্সির মধ্যে চলবে। মোদিজি এতবার করে আসছেন, তাহলে কেন সেটিং বলছেন কেন এই প্রশ্ন এখানে উঠছে বলে উনি বইটাকে বলেছেন। তো যাই হোক, বইটাকে ভিতরে যাই হোক, একটাই কথা আমি আবারও শেষে বলবো, বুথ যদি শক্ত না হয় কিচ্ছু হবে না। আপনি যতই বাইরের লোক নিয়ে আসুন, যতই বাইরে থেকে অবজারভার বিধানসভা ধরে দিয়ে দিন, হবে না। হাতে খুব বেশি সময় নেই, সুতরাং বুথে মানে ওই পাবলিক মিটিংও এখন করার দরকার নেই, সে ভোটে প্রচারের সময় করলেও হয়ে যাবে। কিন্তু তার আগে মণ্ডল ধরে বুথে কে তাদের কি করতে হবে, তারা যে সমস্যার মধ্যে পড়ে যান ভোটের সময় প্রচণ্ড। দেখুন, অভিষেকের একটা কথা দেখবেন ইদানিংকালে খুব শুনতে পাচ্ছেন, ম্যান মার্কিং। দেখবেন এই এসআইআর নিয়ে বলছেন ম্যান মার্কিং, এটা কিন্তু শুধু প্রকাশ্যে আসছে বলে না, এটা সত্যি কিন্তু ওনারা করে থাকেন ম্যান মার্কিং মানে কি? এই যে খেলা হয়
ফুটবল মাঠে দেখবেন হয় না, এই ওই ম্যানটাকে মার্ক কর, মানে কি টার্গেট, কোন ম্যানটা খাতারনাক হতে পারে তাকে টার্গেট করো, মার্ক করো, তাকে কীভাবে কাবু করা যায় সেই চেষ্টা করো। তো এরা ওই ম্যান মার্কিং করে। ম্যান মার্কিং শুধু উপর থেকে না, ওই যে শুভেন্দুকে ম্যান মার্কিং ওরকম না, নিচে লেভেলে বুথ থেকে শুরু করে একটা ম্যান মার্কিং করে। যেমন এখন এসআইআরে বিএলও অমকদেরকে মার্ক করছে যে কে কীভাবে চলছে দেখছি, তাকে কীভাবে শাস্তা করতে হবে। তো এই ম্যান মার্কিং যে বিষয়টা, এখানে কি করে, বুথে কে আসছেন দেখে নেওয়া হয়, সেই লোকটা কেমন দেখে নেওয়া হয়, তাকে কি করে সাইজ করা হবে সেটা ভেবে নেওয়া হয়, যে একে ভয় দেখিয়ে হবে না প্রলোভন দেখিয়ে হবে নাকি দুটো মারধর দিয়ে হবে। ওরা কিন্তু এইভাবে ম্যান মার্কিং, মানে বুঝতে পারছেন তো ওদের ম্যান মার্কিং মানে কীরকম হতে পারে। তো অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে ভোটের সময়ে মানে বুথেতে এজেন্ট বসানো হয়েছে, মানে বিজেপির লোক হিসেবে তারা বসেওছেন কিন্তু কাজ করেননি বিজেপির হয়ে। তারা কেউ চোখ বুজে থেকেছেন, কেউ বা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন খেলা। কেন? কারণ অন্য দিক থেকে পুষিয়ে দেওয়া হয়েছে, এদিক থেকেও টাকা নিয়েছেন, বিজেপি তৃণমূল থেকেও টাকা নিয়েছেন। আর টিএমসি ওটাই করে, নিজেদের প্রচারে খরচা করে। এখন দেখছেন ইউটিউব খুললেই শুধু টিএমসি, আবার দেখবেন ম্যান মার্কিং, কোন মানুষটাকে কীভাবে পুষিয়ে দিতে হবে সেটা কিন্তু টিএমসি করে। ফলে এরা দুদিক দিয়ে খরচা করে, নিজেদের প্রচার আর অন্যদিকের ম্যান মার্ক করে করে ম্যানগুলোকে কীভাবে কাবু করতে হয়। আর বিজেপির সমস্যা হচ্ছে এরা দুদিক দিয়ে ইনকাম করে। এক দল যে টাকাটা পাঠায় সেটা লুটে নেয়, নিয়ে নেয়, খরচা করে না, অনেক ক্ষেত্রে বেশিরভাগ সামান্য কিছু খরচা করে, আর উল্টো দিক থেকেও কত মাল খিঁচা যায় সেটা চেষ্টা করে। ফলে এই হচ্ছে তফাৎ। সেই জন্য মানুষের মানে যে রায়ের যে প্রতিফলন সেটা দেখতে পায় না। তো এটা তো দেখতে হবে। তো আমার তো অভিজ্ঞতা হয়েছে যে এরকম ঘটনা ঘটেছে, আমি তো এই নিয়ে অনেকবার বলেওছি। তো তাহলে আমাকে এখন থেকে ঠিক করতে হবে যে কোন বুথে কাকে বসাবো। আমি পুরনো, আমি নতুন, আমি অনেক খাটছি, এই সব না। কাজের কাজ যিনি করবেন তিনি হবেন সক্রিয় কর্মী। সেই রকম লোকগুলোকে আইডেন্টিফাই করা, বাছাই করা, কাউন্টিংয়ের দিন পর্যন্ত যে ওই মানুষটি যাতে কোনোভাবে বিকিয়ে না যায়, ভয়ে না ছিটিয়ে পড়েন। এবং এই যে বিএলএরা নাম লেখানোর পরেও কেন গেলেন না বুথে বুথে বিএলওর সঙ্গে এসআইআরে, এগুলো খতিয়ে দেখতে হবে। তো সেটা দেখছে কি, আমার নজরে আসেনি, হয়তো বিজেপি বলে হ্যাঁ আমরা তো করছি, ওকে করছেন, কাজ হলেই আমরা দেখতে পাবো। কিন্তু এই লেভেলের মানে মিটিংগুলো অনেক বেশি প্রয়োজন, ছাঁকনিটা অনেক বেশি প্রয়োজন। কারণ প্রচুর বিজেপির এজেন্ট বা আছেন যারা গাদ্দারি করেছেন, কেউ গাদ্দারি করেছেন, কেউ বা ভয়ে সরে পড়েছেন। কিন্তু আবার এজেন্সি মানে এজেন্টের থেকে আবার তিনি সরেও যাননি, যে আমি পারছি না, ছেড়েও দেননি। এক সমস্যা, না পারলে ছেড়ে দিন, ভয় পেলে বলে দেবেন আমি করবো না, অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। তাহলে আপনি করতেও পারবেন না, কেন ফালতু এজেন্ট হিসেবে জায়গাটা ব্লক করে রাখবেন? দলের ক্ষতি হচ্ছে না? তো এইগুলো ঝাড়াই বাছাই করা এটা সবার আগে প্রয়োজন। কে টিকিট পাবেন বা ওই কে নেতা আসছেন ওটা ম্যাটার করে না, এখানে ওটা ম্যাটার করে না। এটা ভোটের দিনের ব্যাপার, বুথের ব্যাপার, বুথ লেভেলে নামতে হবে। তো সেটা বুথ শক্তির মানে শক্ত করার জন্য কথা বলেছেন শাহ আজকে, তো কালকে বলেছেন, আজও সব বৈঠক আছে। তো দেখা যাক বিজেপি এটার পরে কীভাবে এগোতে পারে। হাতে আবারও বলছি খুব বেশি সময় নেই, তবে যেটুকু আছে সেটা যদি কারেন্টের গতিতে, এখন ডিজিটালের যুগ আছে, সুতরাং প্রত্যেকটা বুথের কর্মীদেরকে টানা মানে তাদের ক্লাস নেওয়া, তাদের বোঝানো, তাদের শুধু বোঝানো, তাদের যেন বোঝানো হবে, বোঝাতে নিজেকেও বুঝতে হবে যে এই লোকটা ঠিক বুঝছেন বা একে দিয়ে কি হবে। অন স্পট এই রকম অবজারভার নিয়োগ করতে হবে, যারা চোখ মুখ দেখলে বুঝতে পারবেন, এবং তার ব্যাকগ্রাউন্ডও খুঁজে দেখতে হবে। এটা খুব জরুরি। দেখা যাক এই বৈঠকের পর বা শাহের চলে যাওয়ার পর মানে বঙ্গ বিজেপি কীভাবে কাজ করে। দর্শক বলবেন, যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।